আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বায়োলজি টিউশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের জীববিজ্ঞানের চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেখানে রয়েছে টিস্যু কালচার পদ্ধতি, এগুলো নিয়ে আজকে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। তো শুরু করা যাক। প্রথমে দেখো, জীব প্রযুক্তি এই কথাটি ইংরেজিতে বলা হচ্ছে বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটিকে আমরা প্রথমে একটু বিশ্লেষণ করি কিভাবে বায়োটেকনোলজি শব্দটি আসলো। এখানে খেয়াল করো যে বায়োটেকনোলজি এই কথাটির মধ্যে একটা কথা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে টেকনোলজি। তো বায়োটেকনোলজি এখানে যদি ধরো যে বায়ো থেকে আসছে কি বায়োলজি, যেখানে জীববিজ্ঞান জীব সম্পর্কিত যে জ্ঞান, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। তাহলে কি আসলো যে প্রযুক্তি আর জীব সম্পর্কিত জ্ঞান, জীব সম্পর্কিত জ্ঞান। তাহলে প্রযুক্তি জীব সম্পর্কিত প্রযুক্তিগত যে জ্ঞান, এর সমন্বয়, অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি দুটির যে আন্তঃসম্পর্ক এখানে ঘটেছে বায়োটেকনোলজিতে। তো যেখানে প্রযুক্তিগত জীব সম্পর্কিত যে জ্ঞান সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তো আমরা এই বিষয় সম্পর্কে আরও একটু ধারণা নিব। সর্বপ্রথম 1919 খ্রিস্টাব্দে কার্ল এরেকি 1919 খ্রিস্টাব্দে কার্ল এরেকি হাঙ্গেরীয় বিজ্ঞানী, তিনি প্রথম কিন্তু এই বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন করেন। তো এই বায়োটেকনোলজি দ্বারা কি করা হয়, এটা দেখা যাচ্ছে যে একটি জীবের একটি অংশ বা এখানে একটি কোষ, একটি অণুজীব, বিভিন্ন অংশ নিয়ে এখানে কিন্তু সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি করা হয়, বা সেই জীব থেকে তার উপজাত দ্রব্য এবং যে প্রক্রিয়াজাত দ্রব্য সেগুলো তৈরি করা হয়। এখানে উপজাত দ্রব্য বলতে কি বোঝায় সেখানে তোমাদের বলবো, ধরো একটি জীব হচ্ছে মাছ, তো মাছ থেকে যে সমস্ত উপজাত দ্রব্য তৈরি হতে পারে, সেখানে ফিশ মিল হতে পারে, ফিশ অয়েল হতে পারে। দেখুন, মাছের বিভিন্ন উৎকৃষ্ট অংশ বা বিভিন্ন মাছ থেকে কিন্তু ফিশ মিল তৈরি করা হয়। তারপরে মাছের যকৃৎ থেকে ফিশ অয়েল তৈরি করা হয়, ফিশ সাইলেজ তৈরি করা হয়, এরকমভাবে ফিশ প্রোটিন এখানে তৈরি করা হয়। তো এই যেগুলো হচ্ছে উপজাত দ্রব্য, তো এই উপজাত দ্রব্যগুলো এই বায়োটেকনোলজির মাধ্যমেই কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো এখন আমরা জানব যে কার্ল এরেকির প্রবর্তিত এই বায়োটেকনোলজি, এটা কি একবারেই আমাদের সামনে এক নতুন রূপে বা আধুনিক রূপে এসেছে? তা কিন্তু নয়। এটা কিন্তু সেই মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে এই বায়োটেকনোলজি মানুষ কিন্তু প্রয়োগ করে আসতেছে। তো এখানে কিভাবে দেখো, সেই মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে সেখানে কিন্তু ছিল ফার্মেন্টেশন এবং গাজন প্রক্রিয়া, যেটাকে আমরা বাংলায় বলবো গাজন প্রক্রিয়া, আর একটা ছিল চোলাইকরণ প্রক্রিয়া। এই দুইটা, ফার্মেন্টেশন এবং ব্রিউইং প্রক্রিয়া, এখানে কিন্তু এই দুইটা প্রক্রিয়া মানুষ আয়ত্ত করেছিল প্রায় 8,000 বছর আগে। 8,000 বছর আগে এই দুটি প্রক্রিয়া মানুষ আয়ত্ত করেছিল। এটাকে আমরা কিন্তু বলতে পারি যে বায়োটেকনোলজির একেবারে প্রাথমিক স্টেপ, প্রথম ধারণা, এটা তখন মানুষ প্রয়োগ করত। এবার আসলো যখন 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল, তখন তিনি কি করলেন, কৌলিতত্ত্ব বা জেনেটিক্সের উপর দুটি সূত্র প্রয়োগ করলেন। জেনেটিক্সের যে সূত্র তিনি প্রয়োগ করলেন, এই জেনেটিক্সের এই সূত্র দুটি, এর ফলে কিন্তু বায়োটেকনোলজি একটি নতুন ধারায়, একটি নতুন রূপে অগ্রযাত্রা শুরু করলো। এটাকে আমরা বায়োটেকনোলজির দ্বিতীয় ধাপ বলতে পারি। তা এরপরে আবার যখন 1953 সালে এখানে ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এই দুইজন বিজ্ঞানী আবিষ্কার করলো কি, ডিএনএ ডাবল হেলিক্স মডেল।
ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করলেন এবং এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের পর থেকে কিন্তু বায়োটেকনোলজি একটি আধুনিক ধারায় প্রবেশ করলো এবং আমাদের সামনে একটি আধুনিক রূপ নিয়ে আবির্ভূত হলো। তো এই ছিল বায়োটেকনোলজির যে বিবর্তনের ধারা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বায়োটেকনোলজির বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে টিস্যু কালচার, তারপর রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে অপটোজেনেটিক্স, তারপর রয়েছে প্রোটিওনিক্স, এরকম অসংখ্য পদ্ধতি। তো এর মধ্যে কৃষিক্ষেত্রে এবং সার্বিক যে বৈজ্ঞানিক গবেষণায় বা উন্নয়নে, মানব সভ্যতার উন্নয়নে সবথেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এই যে টিস্যু কালচার এবং আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমাদের পরবর্তী কোনো একটি ক্লাসে ডিটেল আলোচনা করব। আজকে টিস্যু কালচার সম্পর্কে প্রাথমিক ধারণাটা তোমাদের দিচ্ছি। তো খেয়াল করো টিস্যু কালচার বিষয়টা আসলে কি। তো আমি তোমাদের একটা শব্দ এখানে বলবো, সেটা হলো টটিপটেন্ট স্টেম সেল। টটিপটেন্ট স্টেম সেল, এই বিষয়টা একটু আমি তোমাদের দেখাই। টটিপটেন্ট স্টেম সেল, এই টটিপটেন্ট স্টেম সেলের মাধ্যমে বা এই স্টেম সেল দ্বারাই কিন্তু টিস্যু কালচার প্রযুক্তি বা টিস্যু কালচার পদ্ধতিটার মূল নীতিটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো টটিপটেন্ট স্টেম সেলটা কি? টটিপটেন্ট স্টেম সেলটা হচ্ছে যে এমন এক ধরনের আদি প্রকৃতির কোষ, যে কোষ থেকে একটি জীবের বা একটি উদ্ভিদ, যদি ধরো একটা উদ্ভিদের বা প্রাণীর হতে পারে, সম্পূর্ণ দেহের যত ধরনের কোষ প্রয়োজন সকল ধরনের কোষ তৈরি করতে সক্ষম। এই আদি প্রকৃতির সেই কোষ, যেটা আমরা খুঁজে পাই কোথায়? ভ্রূণীয় অবস্থায় তৈরি হয়, জাইগোট থেকে। এখানে জাইগোট অবস্থায় বা ভ্রূণের প্রাথমিক অবস্থায় কিন্তু এই ধরনের স্টেম সেল তৈরি হয়, বা পরবর্তীতে কিছু স্টেম সেল থাকে যেখান থেকে এক একটা অঙ্গের বিভিন্ন ধরনের কোষ সৃষ্টি হয়। তো এই স্টেম সেল হচ্ছে সেই আদি প্রকৃতির কোষ, এবং টটিপটেন্ট স্টেম সেল এমন আদি প্রকৃতির কোষ যেখানে টোটাল থেকে আসছে টটি। এই টোটাল আর পটেন্ট হচ্ছে ক্ষমতাশালী, সম্পূর্ণ বা সকল ক্ষমতাযুক্ত আদি প্রকৃতির কোষ, যা একটি উদ্ভিদের সম্পূর্ণটা অংশ তৈরি করতে সক্ষম। এজন্য এই ধরনের স্টেম সেল একটি উদ্ভিদ দেহের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তার বাকল, তার পাতা, তার যে পর্ব, শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, মূল, বিভিন্ন জায়গায় উদ্ভিদের এই টটিপটেন্ট স্টেম সেল থাকে। এই কারণে একটি উদ্ভিদের প্রায় যে কোনো জায়গা থেকে একটা অংশ কেটে নিয়ে কিন্তু সেটাকে কালচার করে একটি সম্পূর্ণ নতুন পরিপূর্ণ একটি উদ্ভিদের সৃষ্টি করা সম্ভব। এটাই হচ্ছে টিস্যু কালচারের মূল নীতি। তো এটার উপর ভিত্তি করে টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। এখন আসো আমি একটু তোমাদের বলে দিই যে টিস্যুটা আর একটু স্মরণ করে দিই। টিস্যু কি? টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ, যা উৎপত্তিগত দিক দিয়ে এবং কাজের দিক দিয়ে যার মধ্যে সিমিলারিটি রয়েছে, মিল রয়েছে, অর্থাৎ একই ধরনের কাজ করে থাকে, একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, মোটামুটি একই ধরনের বা ভিন্ন ধরনের কোষ যারা এই দুটি দিক দিয়ে সিমিলারিটি রয়েছে, তারা এরকম একগুচ্ছ কোষ কিন্তু টিস্যু। এবং এই একটি টিস্যুকে নিয়ে পুষ্টিবর্ধক এবং জীবাণুমুক্ত একটা মিডিয়ামে রেখে তাকে বর্ধিতকরণ প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে টিস্যু কালচার। অর্থাৎ একটি পাত্রে সেখানে যদি আমি প্রয়োজনীয় পুষ্টিপ্রদান সেখানে দেই, এবং সেখানে যদি আমি একটা উদ্ভিদের একটি অংশ, একটা টিস্যুকে সেখানে জীবাণুমুক্ত অবস্থায় সেখানে কিন্তু যদি আমি কালচার করি, সেই অবস্থাটা কিন্তু টিস্যু কালচার। যেখানে উদ্ভিদের এখানে মূল বেসিকটা দুইটা, একটা হলো জীবাণুমুক্ত হতে হবে, এই মিডিয়ামটা হতে হবে জীবাণুমুক্ত এবং পুষ্টিগুণ সম্পন্ন। প্রয়োজনীয় সকল পুষ্টিগুণ সেখানে কিন্তু থাকবে এই মিডিয়ামের মধ্যে। সুতরাং এই মিডিয়ামে একটি টিস্যুকে এভাবে বর্ধিতকরণ যে পদ্ধতি, সেটাই হচ্ছে টিস্যু কালচার। তো এখানে উদ্ভিদের সাধারণত উদ্ভিদের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল বা উদ্ভিদের যে পরাগরেণু, উদ্ভিদের এখানে মূলের অংশ, বিভিন্ন অংশকে এখানে রেখে প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ এবং অন্যান্য বৃদ্ধির জন্য যত উপাদান প্রয়োজন সেখানে এই মিডিয়ামের মধ্যে সরবরাহ করে এই টিস্যুকে বৃদ্ধি করা এবং একটি পরিপূর্ণ উদ্ভিদে পরিণত করার যে পদ্ধতি, স্টেপ বাই স্টেপ পদ্ধতি, সেটাই কিন্তু হচ্ছে টিস্যু কালচার। এবং এই টিস্যু কালচার করার জন্য একটা উদ্ভিদ থেকে আমরা যে অংশটা কেটে নেই
সেই অংশটা সেটা আমরা একটা পার্শ্বমুকুল হতে পারে কেটে নিলাম, একটা শীর্ষমুকুল হতে পারে, একটা মূলের অংশ কেটে নিতে পারি বা বিভিন্ন অংশ কেটে নিতে পারি। তো উদ্ভিদের যে অংশটা কেটে নেওয়া হয় সেই অংশটার নাম হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট বলা হয়, বাংলায়ও লিখতে পারো এটা এক্সপ্ল্যান্ট। তো এই এক্সপ্ল্যান্ট দিয়ে এই টিস্যু কালচার করা হয়ে থাকে এবং উদ্ভিদের একটি থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা একটু রোগমুক্ত চারা বা অল্প সময় অসংখ্য চারা তৈরির জন্য এই টিস্যু কালচার পদ্ধতিটি প্রয়োগ করা হয়। এবং এটা এই টটিপোটেন্ট স্টেম সেলের কথা বলেছি, ওইটার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। এই টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে অসংখ্য চারা এবং জীবাণুমুক্ত, রোগমুক্ত, সুস্বাস্থ্যবান উদ্ভিদের চারা তৈরির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত ভালো পদ্ধতি আধুনিক যুগে। তো এটা সম্পর্কে এর স্টেপগুলো সম্পর্কে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর তোমাদের অশেষ ধন্যবাদ। বায়োলজি টিউশন বাংলা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো সব সময় প্রথমে পেতে পারো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।